মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার তৃতীয় অধ্যায় নাগরিকতা। এই অধ্যায় থেকে 7 নম্বরের এমসিকিউ প্রশ্ন তোমাদের আসবে। তো চ্যাপ্টারের নাম থেকে তোমরা বুঝতে পারছো যে নাগরিকতা মানে হচ্ছে যারা আমরা নাগরিক, সেই নাগরিকতা নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। নাগরিক শব্দের সাধারণ অর্থ হচ্ছে নগরবাসী, অর্থাৎ এই কথাটার সাথে নগর শব্দটা জড়িত আছে। নাগরিক এই ধারণার উৎপত্তি হয়েছে প্রাচীনকালের গ্রিস বলে যে নগররাষ্ট্র ছিল সেখানে, অর্থাৎ অ্যারিস্টটল যখন ছিলেন, তোমরা জানো অ্যারিস্টটল হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের জনক। সেই অ্যারিস্টটলের সময়ে এই নাগরিক শব্দের উৎপত্তি ঘটে। তৎকালীন দিনে নাগরিক বলতে বোঝানো হতো যারা নগর পরিচালনায় অংশগ্রহণ করত, এবং সেদিক থেকে হিসাব করলে যারা কৃতদাস, মহিলা এবং শিশু যারা নগর পরিচালনায় অংশগ্রহণ করতে পারত না, তারা নাগরিক হিসাবে গণ্য হতো না। পরবর্তীকালে এই ধারণার ব্যাপক পরিবর্তন ঘটে। এবার আসি, একটা রাষ্ট্রে যে জনগণ থাকে সেই জনগণকে 3টে ভাগে ভাগ করা হয়। একজনকে বলা হচ্ছে নাগরিক, আর এক দল থাকেন বিদেশি, এবং তৃতীয় যে দলটি থাকেন তারা হলো প্রজা। তাহলে তোমরা দেখো যে একটা রাষ্ট্রে এই যে 3 শ্রেণীর নাগরিকরা বাস করেন, 3 ধরনের জনগণ যে তারা বাস করে, তার মধ্যে প্রথমটা যেটা বললাম যে নাগরিক, দ্বিতীয়টা হচ্ছে বিদেশি, 3 নম্বর হচ্ছে প্রজা। নাগরিক কাকে বলে? বর্তমান সমাজে, বর্তমান দিনে নাগরিক বলতে বোঝানো হয়েছে একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দাকে। যারা রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা, রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে এবং এই সুযোগ সুবিধা ভোগ করার পরিবর্তে সে তার কর্তব্য পালন করে, তারাই হচ্ছে নাগরিক। অন্যদিকে যারা রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা নয়, যারা অন্য রাষ্ট্রের নাগরিক, কোনো কারণে, কোনো প্রয়োজনে তারা তাদের দেশ ছেড়ে এই দেশে অস্থায়ীভাবে বসবাস করছে, সে বেড়াতে আসতে পারে বা চাকরি সূত্রে হতে পারে, তার কাজ মিটে গেলে আবার সে তার দেশে ফিরে যাবে, তাদেরকে বলা হচ্ছে বিদেশি। 3 নম্বর প্রজা। প্রজা কাকে বলে? একটা দেশ অন্য দেশের কোনো অঞ্চল বা পুরো দেশটাকে দখল করে রাখলে সেই দেশের জনগণকে বলা হচ্ছে প্রজা, অর্থাৎ অধিকৃত দেশের অধিবাসীদের বলা হচ্ছে প্রজা। উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে যে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সালের 15ই আগস্ট। ইংরেজরা প্রায় 200 বছর এখানে শাসন করেছিল। ইংরেজরা যতদিন শাসন করেছিল ততদিন ভারতবাসীরা ছিল ইংরেজদের প্রজা। 1947-এর 15ই আগস্টের পরে আমরা নাগরিক হিসাবে স্বীকৃতি পেয়েছি। এই জন্য বলা হলো যে প্রজা মানে হচ্ছে অধিকৃত অঞ্চলের অধিবাসীরাই হচ্ছে প্রজা। এবার এই চ্যাপ্টারের যে মূল বিষয় নাগরিকতা, তাহলে তোমরা বুঝতে পারলে যে নাগরিক মানে হচ্ছে শুধু নগরের অধিবাসী নয়, রাষ্ট্রের মধ্যে
স্থায়ীভাবে বসবাস করলে তবেই সে নাগরিক। যদি কোনো শিশু জন্মগ্রহণ করে কোনো রাষ্ট্রে, তার ভোটার কার্ড, রেশন কার্ড বা তার পরিচয়পত্র নেই, জন্মগত সূত্রে সে নাগরিক হতে পারে। আবার কোনো দম্পতি বিদেশে থাকাকালীন যদি শিশু জন্ম হয়, তাহলে সেই শিশু তার নিজের দেশের নাগরিক হতে পারে। এই নাগরিকতা নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে বেশ কিছু আইন রয়েছে। তো একটা দেশের যে নাগরিকতা অর্জন, এই অর্জনের উপায়গুলোকে মোটামুটিভাবে দুটোভাবে ভাগ করা হয়। একটা হচ্ছে স্বাভাবিক পদ্ধতি আর একটা হচ্ছে কৃত্রিম পদ্ধতি। স্বাভাবিক পদ্ধতিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রক্তের সম্পর্ক নীতি আর একটা হচ্ছে জন্মস্থান নীতি। এই দুটোকে একসঙ্গে বলা হচ্ছে জন্মসূত্রে নাগরিকতা। 2 নম্বর হচ্ছে কৃত্রিম পদ্ধতি। সেটা কি? এই কৃত্রিম পদ্ধতিটাকে বলা হচ্ছে অনুমোদন পদ্ধতি। অ্যাপ্লিকেশন করে কেউ নাগরিক হতে পারে। অ্যাপ্লিকেশনের মাধ্যমে নাগরিকত্ব লাভ করাকে বলা হচ্ছে কৃত্রিম পদ্ধতি বা অনুমোদন সিদ্ধ নাগরিক। এই নাগরিকত্বকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। ব্যক্তিগত নাগরিকতা অর্জন আর সমষ্টিগত নাগরিকত্ব অর্জন। অর্থাৎ ব্যক্তিগতভাবে মানে একজন, আর সমষ্টিগত মানে অনেকজন। এই সমষ্টিগত কারণটাকে বলা হচ্ছে আবার দেশীকরণ। মানে একটা দেশ একটা দেশের অন্তর্ভুক্ত হতে পারে, বা একটা দেশের কোনো অংশ আরেকটা দেশের অন্তর্গত হতে পারে। তাহলে মূল কথাটা হলো, নাগরিকত্ব অর্জনের যে পদ্ধতি, এই পদ্ধতি তাহলে 2 রকম, একটা স্বাভাবিক, একটা হচ্ছে কৃত্রিম। স্বাভাবিক 2 প্রকার, এক হলো জন্মসূত্রে, 2 হচ্ছে অনুমোদন সূত্রে। এই অনুমোদন সূত্রে যেটা বলা হচ্ছে ব্যক্তিগত এবং সমষ্টিগত, তাকে কৃত্রিম পদ্ধতি বলা হচ্ছে। এবার আমি একে আসি যে রক্তের সম্পর্ক নীতি, জন্মস্থান নীতি, এগুলো আসলে কি। দেখো, যদি এই নীতিগুলো কোনো কোনো দেশে দুটো নীতি থাকতে পারে, আবার কোনো দেশে সিঙ্গেল নীতি থাকতে পারে। যেমন জন্মসূত্রে বলা হচ্ছে রক্তের সম্পর্ক এবং জন্মস্থান। রক্তের সম্পর্ক নীতি কি? রক্তের সম্পর্ক নীতিতে বলা হয়েছে যে শিশু যেখানেই জন্মাক না কেন, তার পিতামাতা যে দেশের নাগরিক, সেই দেশের সে নাগরিক হবে। এটা গেল রক্তের সম্পর্ক। জন্মস্থান কি? জন্মস্থানে বলা হচ্ছে শিশু যেখানেই জন্মাবে সেই দেশের নাগরিক। এবার যে দেশে দুটো নিয়মই আছে, দ্বন্দ্বটা সেখানেই তৈরি হয় যে দেশে দুটো নিয়মই প্রযোজ্য। কোনো ভারতীয় দম্পতি আমেরিকায় গিয়ে সেখানে কোনো সন্তানের জন্ম হলে, যেখানে এই দুটো নীতি আছে, রক্তের সম্পর্ক এবং জন্মস্থান, ভারতেও আছে আমেরিকাতেও রয়েছে, ফলে একটা শিশু দুটো দেশের নাগরিক হতে পারে। এই যে প্রবলেমটা তৈরি হয়, এটাকে বলে দ্বৈত নাগরিকতার সমস্যা। এর সমাধানের উপায়ও করা হয়েছে। শিশু কোনো দুটো দেশের নাগরিক হতে পারে না, বা কোনো ব্যক্তি হতে পারে না, কিন্তু এই রকম যদি সিচুয়েশন তৈরি হয়, আমরা জানি যে কোনো ব্যক্তি সারা জীবনে একটা দেশের সে নাগরিকত্ব ভোগ করবে। কিন্তু এই রকম পরিস্থিতি তৈরি হলে শিশু দুটো দেশের নাগরিক হতে পারে। এটাকে বলা হচ্ছে তাহলে দ্বৈত নাগরিকতার সমস্যা।
এর সমাধানের দুটো পথ বেছে নেওয়া হয়েছে। এক হলো, শিশু যখন প্রাপ্তবয়স্ক হয়, অর্থাৎ তার 18 বছর বয়স হয়, তখন শিশুকেই সুযোগ দেওয়া হয় সে কোন দেশের নাগরিকত্ব নিতে চায়। 2 নম্বর হলো, দুটো রাষ্ট্র নিজেদের মতো করে তারা মত বিনিময়ের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারে। এইভাবে দ্বৈত নাগরিকতার সমাধান হতে পারে। বর্তমানে রক্তের সম্পর্ক নীতি, অর্থাৎ শিশু যেখানেই জন্মাক না কেন তার পিতামাতা যে দেশের নাগরিক সেই দেশের সে নাগরিকত্ব পাবে, এই যে রক্তের সম্পর্ক নীতি রয়েছে ফ্রান্স, সুইডেন, সুইজারল্যান্ড এই সমস্ত দেশগুলোতে। অন্যদিকে জন্মস্থান নীতি, অর্থাৎ শিশু যেখানেই জন্মাবে সেই রাষ্ট্রের নাগরিক। যদি শিশু কোনো প্লেনে বা যাত্রীবাহী জাহাজে জন্মায়, তাহলে যে রাষ্ট্রের এই যাত্রীবাহী জাহাজ বা প্লেন সেই রাষ্ট্রের সে নাগরিক হবে। এমনকি যে রাষ্ট্রে জন্মাচ্ছে সেই রাষ্ট্রেরও সে নাগরিক হতে পারে। এই নীতি বর্তমানে প্রচলিত রয়েছে ভারত, আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটেন ইত্যাদি দেশে। দ্বিতীয় যে বিষয়টা তোমাদের বললাম যে নাগরিকতা অর্জনের দ্বিতীয় যে উপায়, যাকে বলা হচ্ছে কৃত্রিম পদ্ধতি, এই পদ্ধতি অনুসারে কোনো ব্যক্তি বা কোনো অঞ্চল বা অনেক ব্যক্তি অ্যাপ্লিকেশনের মাধ্যমে নাগরিকত্ব লাভ করতে পারে। এটাকে বলে অ্যাপ্লিকেশন বা অনুমোদন সূত্রে নাগরিকতা, অর্থাৎ কৃত্রিমভাবে নাগরিকতা অর্জন। মানে এখানে রক্তের সম্পর্কও নেই, জন্মস্থানও নেই। এটাকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ব্যক্তিগত আর একটা হলো সমষ্টিগত। ব্যক্তিগত কখন হয়? যখন ধরো কোনো ব্যক্তি অন্য রাষ্ট্রে সে চাকরি করতে যাচ্ছে, বা বিদেশি রাষ্ট্রের জায়গায় জমি ক্রয় করেছে, সম্পত্তি ক্রয় করেছে, বিদেশের সেনাবাহিনীতে যোগদান করেছে, ফলে এদেশের নাগরিকতা তার বিলুপ্ত হবে এবং অন্য রাষ্ট্রের নাগরিকত্ব সে লাভ করবে। আর আরেকটা বিষয় রয়েছে, যদি কোনো মহিলা বিদেশিকে বিবাহ করে, তাহলেও ওই মহিলা বিদেশের নাগরিকত্ব লাভ করবে। মানে যেহেতু একজন হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ব্যক্তিগতভাবে। ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি নাগরিকতা অর্জনকে বলা হয় ব্যক্তিগত নাগরিকতা। দ্বিতীয়টা বললাম সমষ্টিগত, এটাকে আবার দেশীকরণও বলা হচ্ছে। সমষ্টিগত মানে কি? একসঙ্গে, অর্থাৎ কোনো দেশের একটা অংশ বা অনেক ব্যক্তি একসঙ্গে অ্যাপ্লিকেশন করে অন্য রাষ্ট্রের যদি নাগরিকত্ব অর্জন করে, রাষ্ট্র যদি অনুমতি দেয়, তাহলে একটা দেশের একটা অংশ বা পুরো দেশ অন্য দেশের অধীনে চলে যাবে, অর্থাৎ অন্য দেশের অন্তর্ভুক্ত হয়ে যাবে, এবং সেখানকার অধিবাসীরা যে দেশের অন্তর্ভুক্ত হলো সেই দেশের নাগরিক হিসাবে গণ্য হবে। একসঙ্গে অনেকজন যাচ্ছে বলে এটাকে বলা হচ্ছে সমষ্টিগত নাগরিকতা অর্জন। তাহলে এটাও কিন্তু কৃত্রিম পদ্ধতি। এইভাবে নাগরিকতা অর্জন করা যায় এবং এরা প্রত্যেকেই তাহলে নাগরিক। এবার আসি বিদেশি। বিদেশি মানে আগেই বললাম যে বিদেশি মানে অন্য রাষ্ট্রের নাগরিক। তাহলে এই নাগরিকের সাথে বিদেশিদের কি পার্থক্য রয়েছে? বিদেশিদের প্রথমেই বললাম যে অন্য রাষ্ট্রের নাগরিক, আর নাগরিকরা হচ্ছে নিজ দেশের নাগরিক। নাগরিকদের সমস্ত প্রকার অধিকার থাকে, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, পৌর অধিকার, সমস্ত অধিকার থাকে। কিন্তু বিদেশিদের সব অধিকার থাকলেও রাজনৈতিক অধিকারটা থাকে না, অর্থাৎ ভোটে দাঁড়ানো, ভোট দেয়া, নির্বাচিত হওয়া, এই অধিকারগুলো বিদেশিদের থাকে না। তাছাড়া বিদেশিরা যদি কোনো গুরুতর অপরাধ করে, আমাদের দেশে নাগরিকরা অপরাধ করলে এখানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়া যেতে পারে,
কিন্তু বিদেশিরা যদি কোনো গুরুতর অপরাধ করে তাহলে মৃত্যুদণ্ড দেয়া যায় না, তাকে নিরাপদে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়, তাদের দেশ তাদেরকে শাস্তি দেবে। তাহলে এইগুলো গেল পার্থক্য। সিমিলারিটিও রয়েছে, তাদের মধ্যে মিলও রয়েছে, যে বিদেশিরা এবং আমাদের নাগরিকরা প্রত্যেকেই কিন্তু নিয়মকানুন মেনে চলতে হয়, প্রত্যেককে আইন কানুন মেনে চলতে হয়, কেউ আইনের ঊর্ধ্বে নয়, সে নাগরিক হোক বা বিদেশি হোক। এমনকি অর্থনৈতিক ক্ষেত্রে কোনো জিনিস ক্রয় করার ক্ষেত্রে দুজনকেই কিন্তু ট্যাক্স দিতে হয়। তাহলে এই গেল। আর দুজনেই তো বললাম যে সমস্ত প্রকার রাজনৈতিক ছাড়া সমস্ত সুযোগ সুবিধা নাগরিকও ভোগ করে, আবার বিদেশিরাও ভোগ করে। এবার আসি, এই যে নাগরিকতা লাভ হলো দুটোভাবে, কৃত্রিম এবং স্বাভাবিকভাবে, তো এই নাগরিকতা অনেক সময় লোপ পেতে পারে, বিলুপ্ত হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে। কী কারণে হারিয়ে যেতে পারে? দেখো, কতগুলো কারণ আছে, যে কারণগুলো আমি পরপর বলছি, তোমরা মানে মনে রাখার চেষ্টা করবে। যে ধরো কোনো মহিলা বিদেশিকে বিবাহ করলে তাহলে অটোমেটিক্যালি সে অন্য রাষ্ট্রের নাগরিক হয়ে যাবে, তাহলে এই রাষ্ট্রের নাগরিকতা তার অটোমেটিক্যালি কেটে যাবে, কারণ একটা ব্যক্তি একাধিক রাষ্ট্রের নাগরিক হতে পারে না। 2 নম্বর হচ্ছে, যখন কোনো সৈনিক যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, ভয়ে হতে পারে, প্রলোভনে হতে পারে, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেল, তাহলে ওই ব্যক্তির নাগরিকতা কেটে যাবে, নাগরিকতা বিলুপ্ত হবে। গুরুতর অপরাধে দণ্ডিত হলে, সশ্রম কারাদণ্ড হলে, যাবজ্জীবন কারাদণ্ড হলে, বা তার ফাঁসির অর্ডার হয়েছে, দীর্ঘদিন তাকে জেল খাটার পরে ফাঁসি হবে, তাহলে তার নাগরিকত্ব কেটে যাবে। যুদ্ধের সময় বিদেশের সেনাবাহিনীতে যোগ দিলে, পালিয়ে যাওয়া আলাদা, যোগ দেওয়া আলাদা। যুদ্ধের সময় শত্রুপক্ষের সেনাবাহিনী সেখানে যোগ দিচ্ছে, ফলে তার নাগরিকত্ব কেটে যাবে। এছাড়া দেশে যদি দীর্ঘকাল অনুপস্থিত থাকে, যেমন আমাদের ভারতবর্ষে ধরা হয়েছে 7 বছর কেউ যদি মিসিং থাকে, তাহলে তার নাগরিকত্ব কেটে যাবে। এইভাবে কোনো ব্যক্তি তার নাগরিকতা হারিয়ে ফেলে। এছাড়া রয়েছে, যদি কোনো গুরুতর অপরাধে দণ্ডিত হয়, তাহলে তাকে সর্বোচ্চ শাস্তি হিসাবে অনেক সময়, যদি দেশদ্রোহী হয়, তাহলে দেশ থেকে তাকে বহিষ্কার করা হয়। এইভাবে যদি দেশ থেকে বহিষ্কৃত কোনো নাগরিক, আগে নাগরিক ছিল, দেশ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, তখন ওই ব্যক্তিকে বলা হচ্ছে রাষ্ট্রহীন ব্যক্তি, মানে তার কোনো রাষ্ট্রই থাকে না। তার যদি ভোটার কার্ড, রেশন কার্ড বা তার সচিত্র পরিচয়পত্র কিছুই না থাকে, তাহলে তার নাগরিকত্বের কোনো প্রমাণ থাকে না। এই অবস্থায় ওই ব্যক্তিকে বলা হচ্ছে রাষ্ট্রহীন ব্যক্তি। আর একটা তোমরা মনে রাখবে যে প্রবাসী, এই কথাটা তোমরা এই অধ্যায়ে পেয়ে যাবে। প্রবাসী মানে হচ্ছে আমাদের দেশেরই লোক, চাকরি সূত্রে অন্য দেশে থাকে, বিদেশে বসবাস করছে, তাদেরকে বলা হচ্ছে প্রবাসী। তাহলে এইভাবে আমাদের দেশের সহ বিশ্বের বিভিন্ন দেশে নাগরিকতা অর্জন এবং নাগরিকতা বিলোপ এইভাবে সম্ভব। এবার আসি, ভারতবর্ষের যে নাগরিকতা অর্জন বা নাগরিকতা বিষয়ে আমাদের সংবিধানে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের দেশের সংবিধানে নাগরিকতা নিয়ে কোনো প্রকার আলোচনা করা হয়নি। এই নাগরিকতা বলে যে আলোচনা করা হচ্ছে, এই নাগরিকতা বিষয়ে সমস্ত ক্ষমতা দেয়া হয়েছিল ভারতীয় পার্লামেন্টের হাতে, এবং পার্লামেন্ট 1955 সালে আমাদের ইন্ডিয়ান যে কনস্টিটিউশন, সেখানকার 5 থেকে 11 এই ধারার মধ্যে নাগরিকতা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছে। কিন্তু নাগরিক কাকে বলবো বা নাগরিকতার যে বিষয়টা,
সেটা মূল সংবিধানে কিন্তু লেখা হয়নি। 1955 সালে পার্লামেন্টীয় যে আইন প্রণয়ন করলো, সেই আইন প্রণয়নের মাধ্যমে এই নাগরিকতা বিষয়ে আলোচনা করা হলো। 1955 সালের যে ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট, যে আইনটা তৈরি হয়েছিল, তার 5 থেকে 11 নম্বর যে ধারা, সেখানে পরিষ্কার ঘোষণা করা হলো যে ভারতের সংবিধান চালু হওয়ার আগে, অর্থাৎ 1950 সালের 26শে জানুয়ারির আগে যারা ভারতে জন্মেছে এবং যারা পাকিস্তান থেকে এখানে এসেছে কিন্তু তার পিতামাতার কেউ একজন যদি ভারতীয় ভূখণ্ডে জন্মগ্রহণ করে থাকে, তাহলে সেই শিশু বা সেই সময়কার লোকজন ইন্ডিয়ান হিসাবে গণ্য হবে। সেই সঙ্গে বলা হলো 1950 সালের 26শে জানুয়ারি থেকে 1987 সালে জুলাই মাস পর্যন্ত, অর্থাৎ 1987 সালে আরেকবার অ্যামেন্ডমেন্ট হয়েছিল, এই সময়কার যারা ভারতে জন্মগ্রহণ করেছে তারা ইন্ডিয়ান হিসাবে গণ্য হবে। 1987 পর থেকে 2003 সাল পর্যন্ত যে সমস্ত শিশু জন্মগ্রহণ করেছে তাদের পিতামাতার যে কোনো একজনকে ইন্ডিয়ান হতে হবে, তবে সেই শিশু ইন্ডিয়ান হবে। আবার 2003 সালের পরে এই ধারণাটা সম্পূর্ণ পরিবর্তন হয়। 2003 সালের পরে বলা হলো যে ওই শিশুর পিতামাতাকে দুজনকেই কিন্তু ইন্ডিয়ান হতে হবে, তবেই সেই শিশু নাগরিকত্ব পাবে। তাহলে এইভাবে বিভিন্ন সময়ে কিন্তু আইন সংশোধন করা হয়। এরপর 2009 সালে ভারতবর্ষের যে প্রথম যে আইনটা ছিল 1955 সালের, সেই আইনের আমূল পরিবর্তন করা হয়েছে এবং এই যে 1955 সালের ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট, তাকে সংস্কার করে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা প্রযোজ্য হয়েছে এবং রাষ্ট্রপতির স্বাক্ষরও লাভ করেছে। এখানে বলা হলো যে 2014 সালের আগে ভারতের প্রতিবেশী যে রাষ্ট্র বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে যে সমস্ত অমুসলমানরা, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অমুসলমানরা আমাদের দেশে এসেছে এবং 5 বছর ধরে যারা বসবাস করছে দেশে, তাদেরকে এখানে স্থায়ীভাবে নাগরিকত্ব দেয়া হবে। এরপর তোমরা জানো 2025 সালে এসআইআর যুক্ত হয়েছে। এসআইআর যেখানে এনআরসি, নতুন সংযোজন এনআরসি এবং এসআইআর, যেখানে কোনো নাগরিক সে অন্য দেশের যারা অন্য দেশ থেকে এখানে বসবাস করছে, নাগরিকত্বের কোনো প্রমাণ নেই, তাদেরকে তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে এবং যারা মানে অসৎ উপায়ে এদেশে এসেছে বা মানে বেআইনিভাবে এখানে বসবাস করছে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে, যেখানে তাদেরকে রাখা হচ্ছে। অসম, ত্রিপুরা, মেঘালয় এই সমস্ত জায়গাতে এই এনআরসি ক্যাম্প চালু করে তাদেরকে রাখা হয়েছে ডিটেনশন ক্যাম্পে। এইভাবে ভারতবর্ষে বিভিন্ন সময়ে নাগরিকতার আইন সংশোধন করা হচ্ছে এবং ভবিষ্যতেও বিভিন্ন প্রকার আইন এনে সেগুলোর মানে প্রকৃত নাগরিক যারা, তারাই এদেশে থাকবে এবং বাকিদেরকে মানে যারা বিদেশ থেকে এখানে এসেছে তাদেরকে তাদের দেশে ফেরত দেওয়া হবে, অথবা যারা যেতে চাইবে না বা অন্য দেশে যাওয়ার বা কোনো দেশের তাদের কাছে প্রমাণপত্র নেই,
তাদেরকে ডিটেনশন ক্যাম্পের ব্যবস্থা করা হচ্ছে। তাহলে এই হলো এই অধ্যায়ের বিষয়বস্তু। মন দিয়ে অধ্যায়টা পড়ে নেবে, খুবই সোজা অধ্যায়টা। 7 নম্বর এখান থেকে পাওয়া যাবে, বিশেষ করে সাল তারিখ এবং কোন ধারাতে কি বলা হয়েছে সেগুলো একটু তোমরা মুখস্থ করে নেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।